শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্য। একে একে আজ আদালতে হাজির হয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। আমি তাদেরকে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হেভিওয়েট সন্ত্রাসী। জুলুম করে ছাড় পাওয়া যায় না। ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে? দর্শক, জুলাই আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে, এরকমই খবর প্রকাশ করেছেন ভারতের একজন সাংবাদিক। যদিও একটি শুভ সংবাদ হচ্ছে, বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন। ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। পলক দীপুমণিদের চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব এসেছে। তারা এখন জেলখানা থেকে এসেছে না কোনো 5 স্টার হোটেল থেকে বের হয়েছে, সেটাই এখন জনগণ জানতে চাচ্ছে। আপনারা জানেন যে চরম ঘৃণিত একটি সরকার ছিল আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার। সেই সরকারের শেখ হাসিনা সহ সবাই বাংলাদেশের খুনের দায়ে আজকের অভিযুক্ত। যদিও একটি শুভ সংবাদ হচ্ছে, বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, কারণ এই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা তৈরি করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন। ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। কিন্তু যেই বিষয়টা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে, সেটা হয়েছে একদিকে দীপুমণি, পলক, ইনু, এই মেনন, অন্যান্য সিনিয়র এমপি, মন্ত্রী যারা আজকের হাজিরা দিলেন, তাদের চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব চলে আসছে। তাদের জামা কাপড়ের মধ্যে কোনো বিষণ্ণতার ছাপ নেই, তাদের হাঁটা চলার মধ্যে কোনো স্যাডনেস নেই। সম্পূর্ণ দিব্যি তারা জনতার সামনে এসে আবার কেউ হাত উঁচাচ্ছেন, কেউ মুনাজাত ধরছেন। এটা আমাকে পীড়া দিয়েছে। কেন দিয়েছে? যদি আজকের এই বাংলাদেশে কোনো আলেমকে এইরকম দৃষ্টান্ত শেখ হাসিনা স্থাপন না করতো, হয়তো আমার কাছে এরকম পীড়া আসতো না, খারাপ লাগতো না। কিন্তু এখন খারাপ লাগছে, কারণ এই বাংলাদেশে গত 16 বছর আলেমদের পায়ে দেখেছি ডান্ডাবেরি, হাতে দেখেছি হাত করা, জুলুম নির্যাতনের শেষ নাই। মাথায় হেলমেট বিভিন্নভাবে পেঁচিয়ে গুছিয়ে তাদেরকে তারপরে সামনে আনা হয়েছে এবং তাদেরকে এরকম করে কষ্ট দিয়ে তারপরে তাদের জেলের মধ্যে কাউকে মৃত্যুবরণ করানো হয়েছে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এই বিভৎস চিত্র যখন দেখি, আর অপোজিটে যখন দেখি আওয়ামী লীগের লোকেরা খুব আরামে দিব্যি হেঁটে হেঁটে বের হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এটা সহ্য করতে পারি না, সম্ভব নয়। আপনি চিন্তা করেন আওয়ামী লীগ কি পরিমাণ ঘৃণিত কাজ গত 16টি বছর করেছে। মানুষের বাড়িতে হামলা, মামলা, খুন, গুম, অত্যাচার, অবিচার, লুণ্ঠন, তারপরে মানুষদেরকে ধর্ষণ, ডেকে নিয়ে হত্যা করা, গুম করা, জবরদখল করা, অন্যায়ের কোনো শেষ ছিল না। কোনো স্বাধীনভাবে কোনো নেতাকে কথা বলতে দেয়নি, একটা মিছিল পর্যন্ত করতে পারতো না। আমার এখনো মনে পড়ে বিএনপির এক কর্মীকে লিফলেট বিলি করার অপরাধে পিছন থেকে গুলি করে শুট করে হত্যা করেছে এই পুলিশ বাহিনী। 24-এর গণহত্যা তো পৃথিবীর সবচাইতে লোমহর্ষক গণহত্যা। এর আগের যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে, তার প্রত্যেকটা হত্যাই পৃথিবীর যে কোনো হত্যাকে ছাড়িয়ে যাচ্ছে। 5 শাপলা চত্বরের হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে? 57 জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে? এক দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে 200-র অধিক মানুষকে হত্যা, এটা কি মেনে নেওয়া যায়? এভাবে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত মোদী বিরোধী আন্দোলন বলেন, যা বলেন, সব জায়গায় আলেম, ওলামা, বিরোধী দল সব মানুষদেরকে হত্যা করেছে এই শেখ হাসিনা। সেই হত্যা করা একটা গ্রুপের আজকের এই গ্যাংস্টার সদস্য, আজকের এই সমস্ত জায়গাটা ধ্বংস করার যারা মূল নায়ক, তারা হচ্ছে এই যে গতকালকের হাজিরা দিলেন এমপি মন্ত্রীরা। তাদের উচিত ছিল ডান্ডা বেরি পরানো, হাতে বেরো লাগানো, গলায় ঘাড়ের ভিতরে একেবারে রশি বেঁধে তারপরে টেনে 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 আপনাদের সামনে উপস্থাপন করে জনতার সামনে থেকে টেনে। শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্য। একে একে আজ আদালতে হাজির হয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। আদালত প্রাঙ্গণে একসাথে এতজন ভিআইপি আসামির অবস্থান ইতিহাসে বিরল। বিচার কার্যের প্রথম দিবসেই জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় আসামিদের। গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়। এদিকে একসঙ্গে এত ভিআইপি আসামি হাজির করায় ট্রাইব্যুনাল এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। গণহত্যার মামলায় তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানায় তদন্ত সংস্থা। আদালতে আজ হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আলাদা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত 27 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। গতকাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিরা হাজির হলে তাদের সঙ্গে একজন আইনজীবী এবং স্বজন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো সাধারণ মানুষ থাকতে পারবেন না। তিনি বলেন, পুরাতন কোর্ট বিল্ডিংকে নতুন করে ব্যবহারের প্রক্রিয়া শেষ হয়েছে, এখন ইন্টারনেট এবং কম্পিউটার সংযোগ বাকি রয়েছে, তাই সোমবারের কার্যক্রম সেখানে হবে না, টিন শেড ভবনেই হবে। তাজুল ইসলাম আরো জানান যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে 14 জনকেই গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে। পরবর্তী সময়ে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করা হবে। নিম্ন আদালতের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ট্রাইব্যুনালেও পুনরাবৃত্তি হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীরা আসতে পারবেন, যথাযথ আইডি কার্ড ছাড়া সাংবাদিকরাও ঢুকতে পারবেন না, তবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়। আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। জুলুম করে ছাড় পাওয়া যায় না। প্রহসনের বিচার ছিল, একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল। আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম। যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাসীরাই বাংলাদেশকে বিভাজনের রাজনীতি করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। সুতরাং সেই সমস্ত হ্যাভিওয়েট সন্ত্রাসীদের বিচার হচ্ছে, এই বিচার দেখার জন্য এসেছি। এবং আমি বিশ্বাস করি যে এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কারণ এখানে কোনো শোনা সাক্ষী নেই, এখানে সব দেখা সাক্ষী, চোখে দেখা সাক্ষীর বিনিময়ে আজকে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা বিশ্বাস করছি। কি বলে, এর আগে কি ন্যায় বিচার হয়নি এই ট্রাইব্যুনালে? নিশ্চয়ই ন্যায় বিচার হয়নি, কারণ সেখানে কোনো চোখে দেখা সাক্ষী ছিল না, সেখানে সরকারের কাছে কোনো অকাট্য দলিল ছিল না, এভিডেন্স ছিল না, তাদের কাছে সব ছিল সোনা সাক্ষী। তো সোনা সাক্ষীর ভিত্তিতে 50 বছর আগের বিচার কিভাবে সংগঠিত হতে পারে? এটা তো একটি রাজনৈতিক বিচার ছিল, প্রহসনের বিচার ছিল, একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল। সুতরাং ওটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো সুযোগই তো ছিল না। আসামিরা নিশ্চয়ই আসামিরা ন্যায় বিচার পাবে, এই অর্থে আমি বিশ্বাস করি। আমাদের প্রতি যেভাবে জুলুম করা হয়েছে, এখন সেই জুলুমটা করা হবে না বলে আমি মনে করি। কীরকম? যে আমাদেরকে সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আমাদের সাক্ষী সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তারা সাক্ষ্য দিয়েছিল 46 জন, আমাদেরকে দিতে দেওয়া হয়েছে 13 জন। আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাক্ষীকে অপহরণ করা হয়েছিল, এখান থেকে ওদের কোনো সাক্ষীকে অপহরণ করা হবে না। আমাদের বিরুদ্ধে মিথ্যা সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয়েছিল, আশা করি সেটা এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে আমাদের সেফ হাউস কেলেঙ্কারির কথা আপনারা সবাই জানেন, যেখানে সাক্ষীদেরকে এনে ট্রেন্ড আপ করা হতো, এখানে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হবে না। সুতরাং আমাদের প্রতি যেরকম জুলুম করা হয়েছে, ওদের প্রতি সেই জুলুম করা হবে না। আমি কোনো আক্ষেপ বা প্রতিশোধের জায়গা থেকে আসিনি, আমি ইতিহাসের অংশ হতে এসেছি। আজকে একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে, এটা বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য। জুলুম করে ছাড় পাওয়া যায় না,
এটা তার আজকে তার আর প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে এটা প্রমাণিত হচ্ছে। আমি সেই জায়গা থেকে আজকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা দেখার জন্য এসেছি। আর দ্বিতীয়ত এই ট্রাইব্যুনাল আর আগের ট্রাইব্যুনালের মধ্যে গুণগত পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে যে আগে ওটি ছিল একটি প্রহসনের বিচার, আগে ছিল একটি সাজানো বিচার, ওটি ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনে পরিচালিত বিচার। আর এই বিচারটি পরিচালিত বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশার বিচার। সুতরাং এখানে তো গুণগত পার্থক্য আছে। দ্বিতীয় বিষয় হলো তারা সাক্ষী হাজির করেছিল সব সোনা সাক্ষী, যারা নিজের চোখে কিছু দেখেনি, আর এখানে সব সাক্ষী এসে চোখে দেখা সাক্ষী। তো গুণগত পার্থক্য তো এখানেই আছে। তো আমরা বিশ্বাস করি যে যে জুলুম তারা করেছিল ওই জুলুম এখানে হবে না। চোখে দেখা সাক্ষীর ভিত্তিতে আওয়ামী লীগের হ্যাবিয়েটে এই সমস্ত সন্ত্রাসী যারা আজকে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে করানো হয়েছে, এই সমস্ত সন্ত্রাসীদের বিচার হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।